ওকে, গুড ইভিনিং টু অল। আজকে আমাদের আলাপ আলোচনা করার বিষয় হচ্ছে মিডিয়া মালিকানা বা মিডিয়া ওনারশিপ প্যাটার্ন বা মিডিয়া ম্যানেজমেন্ট এবং তার রেগুলেটরিজ বডিজ অ্যান্ড অল আদার যে কন্টেন্ট অ্যাপ্রোচ অফ দ্য এরিয়া সেই সমস্ত এরিয়াগুলোকে নিয়ে। আচ্ছা, তো মিডিয়া ম্যানেজমেন্টের একটা মানে খুব বড় জায়গা হচ্ছে আমরা মিডিয়া ম্যানেজমেন্ট কেন পড়ি? আগে তো আমাদেরকে এই জায়গাটাকে তো আগে ভীষণ ভালোভাবে আগে একটু বুঝে নিতে হবে। দেখো, মিডিয়া ম্যানেজমেন্ট আমাদের পড়ার পেছনে অনেকগুলি কারণের মধ্যে একটা খুব ইম্পোর্টেন্ট কারণ হচ্ছে এইটা যে একটা মিডিয়া ঠিক কেমন ভাবে কাজ করে, একটা মিডিয়ার গঠন ঠিক কিরকম কি হয়, একটা মিডিয়ার অবজারভেশন ঠিক কতটা ফ্রিকোয়েন্টলি তোমার কাজকর্ম করতে পারে এবং একটা মিডিয়া ম্যানেজমেন্টের যে কোর অফ পলিসি সেটা তোমার ঠিক কিরকম ভাবে চলে। তো আজকে আমাদের যে আলাপ আলোচনা সেই আলাপ আলোচনাতে আমরা ভীষণ ভালোভাবে যেই ওয়ে অফ অবজারভেশনটাকে নিয়ে আলাপ আলোচনা করব, সেটা হচ্ছে এই গণমাধ্যম পরিচালন ব্যবস্থাটা আসলে কি? তো আমরা যদি দেখি আমাদের এই মিডিয়া ম্যানেজমেন্টের যে কোর পলিসির যে জায়গাটা, সেখানে ভীষণ ইম্পোর্টেন্টলি একটা ডিসকাশনস এর জায়গা শুরু হওয়ার আগে আমাদেরকে একটু বুঝে নিতে হবে এই মিডিয়া ওনারশিপ ম্যানেজমেন্টের অ্যাকচুয়াল কাজটা কি? আমরা যদি দেখি গত শতাব্দীর ৮০ দশকের থেকে আমরা দেখেছি যে পরিবারের সবচেয়ে বড় সদস্যপত্র হচ্ছে গিয়ে আমাদের সংবাদপত্র। মানে আমাদের মিডিয়ার যে এইটা। আমি এই কথাটা কোট আনকোট করছি হচ্ছে সম্পূর্ণভাবে বৈদ্যনাথ ভট্টাচার্যের একটি বই রয়েছে গণমাধ্যম আ এবং তার পরিচালন ব্যবস্থা সেই জায়গাটার থেকে। সো বেসিক্যালি কনসেপশন টা হচ্ছে এরকম যে এই যে ধরো আমাদের যে নতুন যে মিডিয়ার প্যাটার্ন গুলো যে ধরো এসেছে, আমাদের মিডিয়ার না একটা পরিচালন ব্যবস্থা হওয়া বড় প্রয়োজন। একটা মিডিয়াকে কারা চালাচ্ছে, কিভাবে চালাচ্ছে, কোন ধরনের অবজারভেশন এর উপরে আমাদের মিডিয়াটা চলছে, সেই জিনিসটাকে স্বয়ংসম্পূর্ণভাবে জানা, তার প্যাটার্ন অফ অবজারভেশনস গুলোকে নিয়ে কাজকর্ম করা এবং তাদেরকে প্রপারলি পাবলিকের কাছে তুলে ধরার যে চেষ্টাটা, সেই চেষ্টাটা কিন্তু আমাদের এই মিডিয়া ম্যানেজমেন্টের যে কনসেপশন, সেই কনসেপশন এর মধ্যে কিন্তু থাকে। আমরা 1950s এর টাইমলাইন থেকে আমরা জানি যে নিউজ পেপারের যে একটা কনসেপ্ট, নিউজ পেপারের যে একটা এরিয়া, সেই এরিয়াতে মিডিয়া ম্যানেজমেন্টের যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা কিন্তু তৈরি হয়েছে। এবং এই মিডিয়া ম্যানেজমেন্ট আমরা ১ম দেখতে পেয়েছিলাম কোথায়? এই মিডিয়া ম্যানেজমেন্টকে আমরা ১ম তোমার দেখতে পাই সেটা হচ্ছে আমাদের আমেরিকাতে। এবার আমেরিকাতে মিডিয়া ম্যানেজমেন্টের কনসেপ্টকে নিয়ে যখন নাকি কাজকর্ম হচ্ছে, সেই জায়গাতে আমাদের নিউজ পেপারের অবজারভেশন, আমাদের নিউজ পেপারের কনসেপশন এবং নিউজ পেপারের যে এরিয়া, সেই এরিয়াটা কেমন? কাদেরকে দিয়ে প্রসেসটাকে চালানো হচ্ছে? বা ধরো কোন ধরনের এরিয়ার উপরে আমাদের প্রসেসটাকে চালানো হচ্ছে, তাই নিয়ে অনেক ধরনের আলাপ আলোচনা রয়েছে। তো এই পরিচালনা বলতে আমরা মূলত কি বুঝি? আমাদেরকে যদি বলে যে দেখো এই যে মিডিয়ার যে ওনারশিপ প্যাটার্ন এই বিষয়টা আসলে কি? সেটা নিয়ে তো বিস্তারিত আলাপ আলোচনা হবে। তার আগে একটা ছোট্ট জিনিস আমাদেরকে বুঝে নিতে হবে যে পরিচালনা ব্যবস্থা বলতে একটা প্রতিষ্ঠান বা একটা অর্গানাইজেশনকে, হ্যাঁ? একটা স্বার্থ রক্ষার উদ্দেশ্যকে নিয়ন্ত্রণ করে তার সম্পূর্ণ ব্যবহারটাকে এখানে নিতে হয়। ম্যানেজমেন্ট সবসময় কন্ট্রোল করাটা প্রয়োজন। তার কারণ একটা প্রতিষ্ঠানকে যদি আমরা প্রপারলি কন্ট্রোল না করতে পারি, তাহলে পরে সেই প্রতিষ্ঠানটা কিভাবে চলছে, কাদেরকে নিয়ে চলছে, তাদের গুরুদায়িত্বগুলো কি, কি? আমরা কিছুতেই তাকে আমরা তোমার এখানে দেখতে পাবো না। ১ নম্বর কথা। ২ নম্বর কথা কি? ২ নম্বর কথা হচ্ছে একটা মিডিয়া অর্গানাইজেশনস কে প্রপারলি যদি আমরা মেইনটেইন করতে না পারি, তাহলে সেখানে কি দেখানো হবে, কি চালানো হবে, কোন অবজারভেশনটা আমাদের পক্ষে বেটার আউট হবে আর কোনটা হবে না, তাই নিয়ে একটা ঘটনা ঘটে। এইখানে একটা খুব সুন্দর কথা বলা উচিত। সেটা হচ্ছে যে আমাদের মিডিয়া মালিকানার ক্ষেত্রেও একটা খুব বড় জায়গা আসে। তুমি যদি দেখো আমাদের সংবাদপত্রের সম্পর্কে আলোচনা করতে গেলে সংবাদপত্রের মালিকানার বিষয়টিকে নিয়ে আমাদের সব্বার আগে একটুখানি বোঝাপড়া বা সব্বার আগে একটা অবজারভেশন এর একটা বোঝাপড়া আমাদেরকে এখানে করে নিতে হবে। তার একটা খুব নির্দিষ্ট কারণ বর্তমান। তার কারণ কি? যে যেকোনো প্রতিষ্ঠানের মতো সংবাদপত্রেরও একটা মালিক থাকে। এবার মালিকানা বলতে বোঝায় কি বলতো? কর্তৃত্বের অধিকার। কে কি কাজ করবে, কতটা কাজ করবে, কোন এরিয়াতে কাজ করবে, কোন ফরম্যাটে কাজ করবে, তার যে তোমার অধিকার, সেই অধিকারের কথা এখানে কিন্তু তোমার বলা হয়।
তো একটা প্রতিষ্ঠান কিভাবে চলবে, সেই প্রতিষ্ঠানটার সাথে বাদবাকি যে যত তোমার দায়িত্বের যে যাবতীয় যা বিষয়পত্রগুলো বা বাদবাকি দায়িত্বের যে তোমার ধরো অবজারভেশনের যে জায়গাপত্রগুলো, সেই জায়গাপত্রগুলো কিরকম? কাদেরকে মেইনটেইন করে সেখানে চলছে, তারা কি ধরনের ওয়ে অফ অবজারভেশনস গুলোকে তারা মেইনটেইন করছে, এই জায়গাগুলো কিন্তু থাকাটা বিশেষভাবে কিন্তু প্রয়োজন। একজন সংবাদপত্রের একজন মালিক আছেন এবং সেই মালিক এন্টায়ার কনসেপ্টটাকে প্রমিনেন্টলি মেইনটেইন করানোর যে চেষ্টা, সেই চেষ্টাটা তারা কিন্তু তোমার এখানে করছে। এবং এই যে টাইপস অফ মিডিয়া ওনারশিপ এর মধ্যে আমরা আমাদের এই সংবাদপত্রকে কন্ট্রোল করার বা আমাদের এই টোটাল গণমাধ্যমটিকে কন্ট্রোল করার, সংবাদপত্র হিসেবে যে গণমাধ্যমের আমরা কথা বলছি, তাকে কন্ট্রোল করার একটা বিস্তারপূর্বক একটি ঘটনা আমাদের এখানে রয়েছে। এবং তার থেকেও সবচেয়ে বড় কথা, আমরা যদি বলি যে দেখো মানে এই যে আমাদের মালিক, তাকে তো পত্রিকার যাবতীয় যা ক্ষমতা তো তার উপরেই থাকে। এবার পত্রিকার কথা বললেই কিন্তু তার অধিকার শেষ হয়ে যায় না। আমরা যখন ১৭৮০ তে যখন নাকি হিকির পত্রিকা বেঙ্গল গ্যাজেটের মালিক একা ছিল হিকি, তো পত্রিকার পরিচালন ব্যবস্থার সমস্ত কিছু দায়পত্র ছিল হিকির ওপরে। কাগজটি ছিল সম্পূর্ণভাবে এক ব্যক্তি মালিকানার অধীনে, যাকে আমরা বলি প্রাইভেট ওনারশিপ বা এক ব্যক্তি মালিকানার ক্ষেত্রে আমরা যাকে আমরা তোমার বলে থাকি। হ্যাঁ, বা একে আমরা ইন্ডিভিজুয়াল ফ্যামিলি ওন্ড মিডিয়া হাউসেস, আমরা সেই ক্ষেত্রেও আমরা এদেরকে দেখি। তো যখন নাকি হিকির উপরে যখন প্রশ্ন উঠেছিল, কাগজটিকে কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ করা হয়েছিল। ভারতবর্ষে এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয়ে কিন্তু তোমার এই ওনারশিপ প্যাটার্ন এর যে অ্যাপ্রোচটা, এই অ্যাপ্রোচ গুলো কিন্তু তোমার চলে। এবং এখানে খুব মজাদার একটা খুব ঘটনা আছে। এখানে কতগুলো টার্ম আমি বলব। এই টার্ম গুলোকে রিলেট করে তোমরা তোমাদের যে PYQ দেওয়া হয়েছে বা তোমাদের যে কোয়েশ্চেনস আনসার দেওয়া হয়েছে, সেগুলোও তোমরা এখানে কিন্তু পাবে। অ্যাজ লাইক ধরো আমাদের প্যাটার্ন এর মধ্যে এই যে অংশীদারি মালিকানাকে আমরা বলি হচ্ছে প্যাটার্ন। কর্পোরেশন, গ্রুপ, চেইন ওনারশিপ, হ্যাঁ, ভার্টিক্যাল ওনারশিপ, বিভিন্ন ধরনের কনসেপ্টকে আমরা তোমার এখানে দেখি। এইবার যদি তুমি দেখো আমাদের টাইপস অফ ওনারশিপ এর ক্ষেত্রে সবার আগে থাকে কি ইন্ডিভিজুয়াল ফ্যামিলি ওনারশিপ। ওকে, এইখানে একটা কোনো পরিবার, একজন কোনো ব্যক্তি, সে একটা গোটা মিডিয়া হাউসকে উনি কন্ট্রোল করেন এবং এটা সম্পূর্ণ একটা প্রফিট ড্রিভেন হয়। এখানে এডিটোরিয়াল এর জন্যে তোমার বেশি লোকের কাছে শরণাপন্ন হতে হয় না। একজন ব্যক্তি, সে তার সিদ্ধান্তে একটা সম্পাদকীয়কে সে চালাচ্ছে। লাইক টাইমস অফ ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস, হ্যাঁ? দৈনিক জাগরণ, হ্যাঁ? একটা ডিজিটাল প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রেও এগুলো কিন্তু এখনকার দিনে চলে। দেন চলে হচ্ছে স্টেট বা পাবলিক ওন। ওকে? এইটা না সম্পূর্ণ গভর্নমেন্ট ওন্ড মিডিয়া হয়। এই জায়গার ক্ষেত্রে সরকার নিজে পয়সা দেয় এই ধরনের মিডিয়া হাউসগুলোকে নিজের মতো করে কাজ করা, নিজের মতো করে তাদের যে এরিয়া গুলোকে মেইনটেইন করা, সেই জিনিসগুলোকে দেখার ক্ষেত্রে। এই যে ধরো আমাদের যে এই ইন্ডিভিজুয়াল ওনারশিপ এর ক্ষেত্রে যখন একজনের হাতে সংবাদপত্রের পূর্ণ মালিকানা থাকে, তখন আমরা তাকে এক ব্যক্তিক মালিকানা বলি। এবং এই এক ব্যক্তিক মালিকানার ক্ষেত্রে কাগজে সাধারণত যিনি মালিক উনিই লেখেন। হ্যাঁ? লাইক ধরো বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, আমাদের মিস্টার হিকি, হ্যাঁ? বা পাবলিক অকারেন্স যেটা আমাদের আমেরিকার বেরোনো ১ম পেপার। এবং ধরো আমাদের ইংল্যান্ডেও যে নাইজেল বাটলের যে উইকলি নিউজ, সেটাও তো এক ব্যক্তির মালিকানা হিসেবেই তো ছিল। এবং এই এক ব্যক্তি মালিকানার হিসেবে থাকার কারণে তুমি যদি দেখো, এরা না একটা খুব ওরিয়েন্টেটিভ যে পোরশন বা ধরো খুব ওরিয়েন্টেটিভ অ্যাপ্রোচ এর যে ধরো পোরশন, সেই পোরশন এর উপরে চলে। আর অন্যদিকে আমরা যেটা বলছিলাম যে অ্যাজ আ পাবলিক ওন যে এরিয়া, অর্থাৎ যেখানে গভর্নমেন্ট নিজে পয়সা দেয় মানুষজনদের জন্যে এবং মানুষজনের স্বার্থে তারা সেবা করে। যখন আমরা এই যে পাবলিক সার্ভিস ব্রডকাস্টার এর যে কথাটা বলি, বেসিক্যালি পাবলিক সার্ভিস ব্রডকাস্টার এর না এটাই কাজ, পাবলিকদের জন্যে জনতার স্বার্থে তুমি মানুষকে একটা জিনিসকে প্রপারলি কন্টিনিউট আউট তুমি করছো। ১। ২ নম্বর ক্ষেত্রে কি? ২ নম্বর ক্ষেত্রে আমরা তোমার সরি ৩ নম্বরের ক্ষেত্রে আমরা দেখছি যে অ্যাজ আ কর্পোরেশন এবং কংগ্লোমেরেট, এরা না বড় ইন্ডাস্ট্রি হয়। এরা লার্জ স্কেল অফ এরিয়াতে একটা মাস অ্যাপ্রোচ কে এরা তোমার নিয়ে কাজ করে। এরা ক্রস মিডিয়া ওনারশিপ এর যে কমন এক্সাম্পল এর মধ্যে রিলায়েন্স, তার মধ্যে নেটওয়ার্ক 18, সান গ্রুপ, এরা সবাই রয়েছে। এবং এরা সবসময় না ড্রাইভ আউট করে একটা মার্কেট ডমিন্যান্স অ্যাপ্রোচ কে প্রমিনেন্টলি তোমার তোলার জন্যে। দেন আসে কমিউনিটি ওনারশিপ। এটা ওন করে কিছু এনজিও, কিছু কর্পোরেট গ্রুপস, যারা ধরো তোমার ছোট, ছোট কিছু কমিউনিটি বেসড এরিয়া গুলো যে ধরো চলে, এরা তাদের উপরে কাজ করে। এদের ক্ষেত্রে যে ধরো তোমার এরিয়া বা ধরো এদের ক্ষেত্রে যে তোমার একটা অবজারভেশনালিটির যে ধরো এরিয়া, সেই এরিয়াটা কিন্তু অ্যাজ আ মার্কেট ড্রিভেন অফ ফ্যাক্টরিটিজ এর উপরে কিন্তু চলে।
তারা কিন্তু তোমার একটা মার্কেট অবজারভেশনস এবং তোমার এই মার্কেট কনসেপশনালিটি বা ধরো তাদের তোমার এই অ্যাপ্রোচ অফ ডমিনেন্স অফ কালচারের যে তোমার মেজারমেন্ট গুলো, সেই মেজারমেন্ট গুলোকে কিন্তু তারা তোমার এখানে নিয়ে চলে। যেটা একই দিকে তোমার প্রপারলি জাস্টিফাইড এবং অন্যদিকে তোমার প্রপারলি জিনিসটা একটা এনগেজমেন্ট এর মতো করে কিন্তু তোমার চলে। এবং যেহেতু এটা কমিউনিটি বেস, তাই সেটা একটা নির্দিষ্ট লক্ষ্যমাত্রা, একটা নির্দিষ্ট দিক কেন্দ্রিক ওয়েতে এরা তোমার কাজকর্ম করে। দেন চলে কি? দেন চলে একটা কোঅপারেটিভ ওনারশিপ প্রসেস। এটা না জয়েন্ট ওনারশিপ হয় মিডিয়া ওয়ার্কার এবং জার্নালিস্টদের ক্ষেত্রে। এবং এই জায়গার ক্ষেত্রে সরি, কমিউনিটি ওনারশিপের আরেকটা খুব বড় জায়গা আমি একটুখানি বলতে ভুলে গেছিলাম। আমরা যে ধরো তোমার যত কমিউনিটি রেডিও তুমি দেখেছো না? তারাও তো সব নন প্রফিট অর্গানাইজেশন এনজিও রাই তো চালায়। তো এইখানে এই অ্যাজ আ আন্না রেডিও বা ধরো আমাদের ওই মানগো রেডিও, এই ধরনের যে কনসেপ্ট গুলো বা ওনারশিপ গুলো তারা এগুলো তোমার মেনটেন করে। দেন আসে হচ্ছে তোমার কর্পোরেট ওনারশিপ। কর্পোরেট ওনারশিপ এর ক্ষেত্রে না তুমি এখানে জয়েন্ট ওনারশিপ কে তুমি দেখবে। এবং এই জয়েন্ট ওনারশিপ প্যাটার্ন কি করে? আমাদের একটা জয়েন্ট এরিয়া, একটা জয়েন্ট সেকশন, ওরা তাদেরকে এখানে প্রপারলি মেইনটেইন করে কাজ করতে হেল্প করে। অর্থাৎ এখানে একই সাথে মালিক পক্ষ এবং কর্মীবৃন্দ তারা একসাথে এখানে একটা কনসেপ্টকে টানে। এবং দেন হয় হচ্ছে অ্যাজ আ ট্রাস্ট বেসড ওনারশিপ। এটা ম্যানেজ হয় বাই আ নন প্রফিট ট্রাস্ট বা ধরো ফাউন্ডার্স এর থ্রু। এখানে এডিটোরিয়াল ইনফ্লুয়েন্স কিন্তু তোমার অ্যাজ একটা তোমার এরিয়ার মধ্যে কিন্তু তোমার চলে। লাইক লাইক হিন্দু, কুশারি এবং সান ট্রাস্টের আন্ডারে চলে। তো যারা এখানে জিনিসটাকে কন্টিনিউ করবে, তাদেরই মতামতের উপরে তোমার পুরো জিনিসটা যাবে। দেন আমরা এখানে একটা মিডিয়া প্যাটার্ন কে পাই, যাকে আমরা তোমার বলি হচ্ছে ক্রস মিডিয়া এবং চেইন ওনারশিপ প্যাটার্ন। ক্রস মিডিয়ার ক্ষেত্রে কি হয়? ক্রস মিডিয়ার ক্ষেত্রে বলা হয় যে তুমি দেখো যে একটা তোমার অর্গানাইজেশন যে মাল্টিপল মিডিয়া প্ল্যাটফর্মকে মেইনটেইন করে তোমার চলছে। একটা মিডিয়া কংগ্লোমেরেট এরাই তৈরি করে বিকজ এদের আন্ডারে অনেক কিছু থাকে। লাইক ধরো একটা মিডিয়া কংগ্লোমেরেটের আন্ডারে টেলিভিশন চ্যানেলস, রেডিও স্টেশন, প্রিন্ট মিডিয়া, ডিজিটাল প্ল্যাটফর্ম এরা কিন্তু সবাই প্রমিনেন্টলি কিন্তু কন্টিনিউ করে। এবং অন্যদিকে আসে হচ্ছে চেইন ওনারশিপ প্যাটার্ন। এইখানে একটা গ্রুপ আউট চলে। এখানে ওয়ান এন্টিটি ওন মাল্টিপল আউটলেটস অফ দ্য সেম মিডিয়া টাইপস অ্যান্ড সেম মিডিয়া প্ল্যাটফর্ম। লাইক তুমি যদি দেখো একটা হোল্ডিং কোম্পানি লাইক নিউজ পেপার এ যে দিল্লিতে রয়েছে, নিউজ পেপার বি সে মুম্বাইতে, সি চেন্নাইতে, ডি কলকাতায়। লাইক এই যে ধরো আমাদের যে দৈনিক ভাস্কর, এর কিন্তু ৬০ খানা প্লাস এডিটোরিয়াল অ্যাক্সেস কিন্তু রয়েছে ১৪টা স্টেটে। এবং মিডিয়া কংগ্লোমেরেটের উদাহরণের ক্ষেত্রে রিলায়েন্সের আমাদের নেটওয়ার্ক 18, সিএনএন 18, সিবি নিউজ 18, নিউজ 18 চ্যানেলস, হ্যাঁ? আমাদের ফাস্ট স্পট, হ্যাঁ? আচ্ছা, মানি কন্ট্রোল, এই ধরনের যত যে অর্গানাইজেশনস গুলো তারা কিন্তু রয়েছে। এবার এই ক্রস মিডিয়া এবং চেইন ওনারশিপ এরা না মার্কেটে একটা কনসেপ্টকে গড়ে তোলে। আমরা তাদেরকে বলি হচ্ছে মিডিয়া কংগ্লোমেরেট। এবং এই মিডিয়া কংগ্লোমেরেটরা না এরা হয় তোমার সব বড়, বড় অর্গানাইজেশন। এবার এরা তোমার এত বড় অর্গানাইজেশন হয় না, এদেরকে তুমি খুব সহজে তুমি কিছুতেই কন্ট্রোল করতে পারবে না। এদের যে ম্যানেজমেন্টেটিভ যে ফ্যাক্টর বলো বা ধরো এদের যে তোমার একটা ম্যানেজমেন্টেটিভ রোল এরিয়া অফ ফ্যাক্টর বলো, সেই রোল এরিয়া অফ ফ্যাক্টরটা এতটাই অন্যরকম, তারা তোমার এতটাই অবজার্ভড ইন এরিয়ার একটা জায়গা থেকে এরা চলে, যে তুমি এদেরকে ইনডিরেক্ট অফ এরিয়া বা ধরো ইনডিরেক্ট কমিউনিকেটিভ পার্সপেক্টিভ অফ এরিয়ার থ্রু তুমি এদেরকে শুধু মেনটেন করতে পারবে না। এদের কাছে আরো বেটার এরিয়া বা ধরো আরো বেটার কনসেপশনালিটির যে এরিয়া, সেই এরিয়াটা তোমার এখানে তারা মেনটেন করে চলে। আমরা যদি মেজর মিডিয়া ওনারশিপ গ্রুপ আমাদের ইন্ডিয়াতে দেখি, তো তাহলে আচ্ছা, এটা দেওয়া এই কারণে যাতে করে ধরো পরীক্ষার সময় ধরো যখন নাকি আমাকে অ্যাজ আ এক্সাম্পল আউট দিতে হবে, তার জন্য যেন এটা বেটার আউট হয়। অ্যাজ আ আমরা যদি দেখি দ্য টাইমস গ্রুপ, ওকে? তো টাইমস গ্রুপের আন্ডারে আমরা প্রায় ৭,৫০০ কোটি টাকার একটা আমরা মার্কেট শেয়ার দেখেছি। তার আন্ডারে টাইমস অফ ইন্ডিয়া, ইকোনমিক্স টাইম, নবভারত টাইমস, হ্যাঁ? ফ্যামিলি রেডিও, মির্চি, টাইমস নাও, ইটি নাও, জুম টিভি এগুলো রয়েছে। একই সাথে দেন রয়েছে হচ্ছে গিয়ে তোমার নেটওয়ার্ক 18, যেটা নাকি আমাদের চলে হচ্ছে গিয়ে রিলায়েন্সের আন্ডারে। সেটা প্রায় ৬,০০০ করোড়ের উপরে। সিবিসিএস 18, মানি কন্ট্রোল, কালার ফার্স্ট এরা রয়েছে। দৈনিক জাগরণ, যার আন্ডারে প্রিন্ট, রেডিও এবং ডিজিটাল ৩ টেই রয়েছে। হুম? যেখানে লাইক মিড ডে, হ্যাঁ? আমাদের হচ্ছে আই নেক্সট, হ্যাঁ? সিটি প্লাস, রেডিও সিটি 90 পয়েন্ট সরি 91.1 সেটা চলছে। একই সাথে তুমি যদি হিন্দুস্তান টাইমসের এরিয়াতে যদি দেখো, হিন্দুস্তান টাইমস, হিন্দুস্তান হিন্দিতে চলছে, হ্যাঁ? তারপরে লাইভ হিন্দুস্তান, ফিভার ১০৪ ওদের আন্ডারে ছিল। দেন আসে হচ্ছে গিয়ে তোমার সান, এ কিন্তু সাউথের, হ্যাঁ? সান টিভি, জিমিনি টিভি,
তারপরে কেটিভি, এরা কিন্তু এদের আন্ডারে। এরা প্রিন্ট, টিভি প্লাস রেডিও ৩ টেই চলে। আর অন্যদিকে চলে হচ্ছে জিল, হ্যাঁ? জি এর ক্ষেত্রে ব্যাপারটা কি? এইটা আমাদের চলে হচ্ছে গিয়ে প্রায় ৮,০০০ crore এর উপরে চলে। আমাদের মিস্টার সুভাষ চন্দ্রের কোম্পানি। যারা টিভি, ওটিটি, ডিজিটাল ৩ টেই চালাচ্ছে। জি টিভি, জি নিউজ, জি সিনেমা, হ্যাঁ? স্পোর্ট টিভি, সান টিভি, ক্যাফে, এরা সবাই কিন্তু তুমি দেখো এদেরকে কিন্তু তোমার একটা মেইনটেইন প্যাটার্ন এর উপরে কিন্তু চলে। এইবার এই যে ধরো একটা মিডিয়া ওনারশিপ এর যে মার্কেট প্রসেস, এইবার একটুখানি আমাদেরকে একটু কঠিন হতে হবে। দেখো, বিষয়টা কি? আমরা একটা খুব কমন এখানে একটা গ্রাফ আমরা দেখতে পাচ্ছি ২০২৩ এর। বর্তমানে জি আরেকটু বেড়ে এটা তোমার 32% এ গেছে। আ রিলায়েন্স নেটওয়ার্কটা 45% এ গেছে। আমি যদি ২৫ এর বা ২৬ এর যদি আমি ডেটা দিই, আদাররা একটু কমেছে। ঘটনা হচ্ছে এইটা, এইটা না একটা থ্রেট। আমরা যখনই এই কন্ট্রোল অফ মিডিয়া ওনারশিপ এর যে কোনস এবং এফেক্ট টা যদি আমরা ডিসকাস করি, এটা একটা থ্রেট। কেন থ্রেট? আজকে যার যত বেশি টাকা, সে তত বেশি মিডিয়াকে কন্ট্রোল করছে এবং তার এই কন্ট্রোল অফ মিডিয়াটা মানুষজনেদেরকে শুধুমাত্র তাদের চোখে লাগা ঘটনাটাকেই তারা দেখাবে। এখানেই ফিল্টার হয়ে যাচ্ছে ইনফরমেশনটা। এটা থ্রেট হচ্ছে এডিটোরিয়াল ইন্ডিপেন্ডেন্স এর জায়গার ক্ষেত্রে। অর্থাৎ সম্পাদকীয় স্বাধীনতার ক্ষেত্রে একটি সমস্যা হচ্ছে এবং এখানেই একটা হোমোনাইজেশনস অফ কনটেন্ট হচ্ছে। একটা কনটেন্ট যেটা এক ধরনের লোক দেখছে, তারা সবাইকে সেম ধরনের পার্ট অফ কনটেন্ট তারা কিন্তু তোমার বেচে দিচ্ছে। যেটা একটা প্রবলেম। দেন পলিটিক্যাল ইনফ্লুয়েন্স তো আমরা দেখতেই পাই। পলিটিক্যাল ইনফ্লুয়েন্স ছাড়া কি আর কোন কনটেন্ট চলে? তাদের রুল অফ এরিয়াটা কি চলতে পারে? ডেফিনিটলি চলতে পারে না। এবং এখানে ক্রস আমাদের এই সাবলিনেশনস ইস্যুটাও আমরা দেখেছি। লাইক এন্টারটেইনমেন্ট মানে আমাদের ধরো লাইক এই যে এন্টারটেইনমেন্ট এর যে প্রফিট, এটা তো সবচেয়ে বড় প্রফিট না? তো এই ধরনের প্রফিট গুলোর ক্ষেত্রে একটা মিডিয়া অর্গানাইজেশনস কতটা প্রপারলি কাজ করে, কতটা প্রমিনেন্টলি তারা তোমার একটা এরিয়া অফ অবজারভেশনস কে প্রমিনেন্ট অফ অ্যাপ্রোচ এর সাথে মেইনটেইন করে তারা তোমার চলে এবং একটা মনোপলিস্টিক এরিয়া তারা চলে। কেন? তার কারণ মনোপলিস্টিক এরিয়া না হলে পরে তারা শুধু নিজেদেরই তথ্য দেখাবে। বাকিদের তথ্যকে তারা কেউ খুব একটা ইম্পোর্টেন্স দেবে না। এইটা আমাদের মিডিয়ার যে অবজারভেশন, আমাদের যে মিডিয়ার যে কোর এরিয়া অফ দ্যা অবজারভেশন, তার একটা খুব ইম্পোর্টেন্ট পার্ট, তার একটা ভীষণ ইম্পোর্টেন্ট কোর অফ দ্যা সেকশন। দেন আমরা চেঞ্জিং প্যাটার্ন অফ মিডিয়া ম্যানেজমেন্ট কে ধরো যদি আমরা দেখি, তো দেন উই জাস্ট ফাইন্ড দ্যাটস আ ইমিউনিস্ট কনসেপ্ট অফ দ্য ডেভেলপমেন্ট, অর্থাৎ একটা খুব প্রমিনেন্ট প্যাটার্ন আমরা দেখব। যখন আমাদের 1947 এর যে টাইমলাইনটা ছিল, যেটা ধরো আমাদের আমরা তোমার বলি হচ্ছে গিয়ে একদম কলোনিয়াল এরা, এখানে ন্যাশনালিস্ট প্রেস তৈরি হয়েছে। ওনারশিপ এডিটোরিয়াল মডেল তৈরি হয়েছে। একটা সার্কুলেশন পলিটিক্যাল অ্যাপ্রোচ তোমার এখানে তৈরি হয়েছে। দেন আমরা যদি ধরো তার পরবর্তীকালে 47 টু 70 দেখি, এখানে পোস্ট ইন্ডিপেন্ডেন্স এলো, ফ্যামিলি ওনারশিপ গুলো এলো, এডিটোরিয়াল ড্রিভেন গভর্নমেন্ট কন্ট্রোল ব্রডকাস্টিং শুরু হয়ে গেল লাইক আকাশবাণী। হ্যাঁ? এবং এখানে স্লো কমার্শিয়ালাইজেশন ছিল। 1970 থেকে 1991 এর টাইমলাইনে এখানে লাইসেন্স রাজ চলতে শুরু করল। কে কাকে কতটা লাইসেন্স দিয়েছে, কোন লাইসেন্সে সে কতদিন মার্কেট ড্রিভেন মনোপলি সে চালাবে, তার উপরে কথাবার্তা হলো। 1991 থেকে ২০০৫ এর মধ্যে লিবারালাইজেশন ওয়েভ চলল। স্যাটেলাইট টেলিভিশন চলে এলো, সান টিভি লঞ্চ হলো, জি এন্ট্রি করে নিল মার্কেটে, স্টার এন্ট্রি করল মার্কেটে, রেডিও চলে এলো। ইটস আ ম্যাসিভ লিবারালাইজেশনস এরিয়া। এখানে গভর্নমেন্ট বেশি আর কন্ট্রোল করতে পারল না। ফ্যামিলি ওনারশিপরা বেশি কন্ট্রোল করতে পারল না। হোয়াটএভার পাবলিক ওয়ান্ট টু ওয়াচ, জাস্ট সে সাবস্ক্রাইব আউট করল। তখন তো সাবস্ক্রাইব আউট অতটা প্রপারলি আসেনি। তারা অন্তত একটা স্বাধীনতা তারা পেল যে আমি আমার পছন্দের কনটেন্টটা অন্তত এখানে দেখতে পাবো। দেন যখন নাকি আমরা এই কর্পোরেটাইজেশনস অফ এরিয়ার মধ্যে যখন গেলাম, সেখানে লঞ্চ হলো আইপিও অফ দ্য মিডিয়া ফার্ম এবং এখানেই না আমাদের এই এফডিআই এর ইনভেস্টমেন্টটা বেড়ে গেল। পাবলিকের কাছে শুধুমাত্র কনটেন্ট শুধু ওই টেলিভিশন, রেডিও এবং মানে নিউজ পেপারের জন্যে বাদে তারা ডিজিটাল কনটেন্ট কনজিউমিং এর সংখ্যা তাদের মধ্যে বেড়ে গেল। এইবার এই ডিজিটাল কনসেপ্টটা যখনই বাড়লো, আমরা কিন্তু একটা এই মার্কেট ড্রিভেন যে প্রসেস, আমরা কিন্তু তোমার এই মার্কেট ড্রিভেন প্রসেসটাকে এনগেজ করতে পারলাম এবং একটা প্রপার কমিউনিটি অফ অবজারভেশন, একটা প্রপার কমিউনিটি এরিয়া অফ দ্য অবজারভেশনস আমরা তাকে এখানে রাখলাম। দেন যদি তুমি দেখো, আমরা এখানে আরো একটা কি জিনিস দেখতে পেলাম, আমরা ২০১৫ র কাছাকাছিতে আমরা দেখতে পেলাম হচ্ছে আমাদের ডিজিটাল ডিসরাপশনস এবং ২০১৫ থেকেই ২০২৬ পর্যন্ত যেহেতু ডিজিটাল এরিয়াটা চলে এলো, এখানে সম্পূর্ণ কনটেন্টরা এআই ড্রিভেন কনসেপ্ট এবং এআই ড্রিভেন অ্যাপ্রোচ তার আন্ডারে কিন্তু চলল।
এইখানে মডার্ন মিডিয়া ম্যানেজমেন্টের কিছু কি স্ট্রাকচার এবং ফাংশন থাকে। সব্বার আগে একটা জিনিস থাকে, আমরা তোমার যাকে বলি হচ্ছে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট। যার মানে কি? এটা একটা লং টার্ম ভিশন, একটা মিশন, একটা গোল, যেখানে মিডিয়াকে শুধুমাত্র তার যে ব্র্যান্ড স্ট্র্যাটেজিকে ম্যানেজ করে তাকে চলতে হয়, তাকে অ্যাকিউর করতে হয়, তার পার্টনারশিপ প্যাটার্ন এর উপরে চলে এবং একটা কোঅপারেটিভ যে একটা ইন্টেলিজেন্স অ্যান্ড আমাদের যে তোমার বেঞ্চমার্কিং যে কনসেপ্ট গুলো সেগুলোকে নিতে হয়। দেন আমাদের আসে হচ্ছে অ্যাজ আ কনটেন্ট ম্যানেজমেন্ট, এডিটোরিয়াল পলিসির ওপরে কোন কনটেন্টটা যাবে, কোনটা যাবে না, কোনটা মাল্টি প্ল্যাটফর্মে যেতে পারে, কোনটা সিঙ্গেল প্ল্যাটফর্মে যেতে পারে, কোনটা ডিরেক্ট যেতে পারে, কোনটা ইনডাইরেক্টলি অবজার্ভ হতে পারে, সেই জায়গাটা। দেন আসে হচ্ছে অ্যাজ আ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, কোন জায়গা থেকে রেভিনিউ আসবে, অ্যাড প্লাস সাবস্ক্রিপশনে আসবে নাকি ফ্রি দেখিয়ে আটকে দাও তাতে আসবে। একটা বাজেট অ্যাক্সেস অফ কন্ট্রোলকে মেইনটেইন করতে হবে এবং একই সাথে একটা ক্যাপিটাল অ্যালোকেশনাল ইভেন্ট তোমাকে তাকেও দেখতে হবে এবং রিটার্ন অফ ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস করে দ্বিতীয় সিজন কনটেন্ট আসবে কি আসবে না সেটাও তোমাকে দিতে হবে। এবং তারপরে আসে হচ্ছে এইচআর এবং আমাদের ট্যালেন্ট ম্যানেজমেন্ট। এবার জার্নালিস্ট রিকোয়ারমেন্টটা না একটু অন্যরকম হয়। সবাই তো আর সাংবাদিক হয় না। সাংবাদিকের বিভিন্ন কাজকর্ম চলে। তাদেরকে প্রমিনেন্টলি ম্যানেজ করা, তাদের সাথে একটা প্রমিনেন্ট সিস্টেমকে ম্যানেজ করা, এটা একটা খুব বড় জায়গা। এইখানে আমাদের এই ন্যারেটিভ বেস অফ ম্যানেজমেন্ট বা ধরো এই ন্যারেটিভ বেস অফ কমিউনিকেশনাল ম্যানেজমেন্ট একে মেনটেন করাটা ভীষণভাবে প্রয়োজন। এবং তারই সাথে আমাদের কিছু টেকনোলজিক্যাল ম্যানেজমেন্ট সিস্টেম চলে, যেখানে লাইক সিএমএস এর মতো কন্টেন্ট গুলো যায়, একটা অটোমেটেড টুলস অফ এরিয়া যায়, কোন কোন টেকনোলজিকে আমরা ইউজ করব, কতটা অটোমেটেড এআই অ্যাপ্রোচকে নেব। লাইক বিবিসি ধরো যখন নাকি এআই কন্টেন্ট বানায় তখন তার প্লেজারিজম পাওয়া যায় না, অন্যেরা বানালেই ধরা যায়। তাহলে কি টেকনোলজিক্যাল ম্যানেজমেন্ট তারা সামলাচ্ছে। এবং একটা খুব বড় জায়গা থাকে, আমরা তোমার যাকে বলি অডিয়েন্স মার্কেটিং ম্যানেজমেন্ট। এইখানে আমাদের রিডার, ভিউয়ার এবং অ্যানালিটিক্স ধরো যারা রয়েছে, তারা কিভাবে কনটেন্ট সাপ্লাই করছে, কতটা সাবস্ক্রিপশনাল বেস অফ ম্যানেজমেন্টটা চলছে, তাই নিয়ে আমাদের এখানে কাজকর্ম চলে। তো নিউজ রুমে না একটা নতুন এন্টিটির জোগাড় হয়েছে, যাকে আমরা তোমার বলি হচ্ছে দ্য নিউজ রুম কনভার্জেন্স, দ্য নিউ ম্যানেজমেন্ট রিয়েলিটি। আমাদের ইন্ডিয়া কেন, অল ওভার দ্য ওয়ার্ল্ড তুমি যদি একটা স্টাডি করো তো তুমি দেখতে পাবে একটা নতুন প্রসেস অফ কমিউনিকেশন তৈরি হয়েছে, যাকে আমরা তোমার নতুন মিডিয়া হাউসের একটা তোমার কন্টেন্ট অফ এরিয়ার জন্য আমরা যাদেরকে রাখছি। এইখানে না প্রিন্ট বলো, ব্রডকাস্ট বলো, রেডিও বলো, ওয়েব বলো, সোশ্যাল মিডিয়া, ওটিটি প্ল্যাটফর্ম, এরা সবাই একটা কনভার্জেন্ট নিউজ রুম হাব এরা তোমার তৈরি হয়েছে। এই যে জিনিসটাকে আমরা কেন কনভার্জেন্স বলি, কারণ ও বাকি মিডিয়াগুলো থেকে অনেকটা বেশি সরে এসছে ডিজিটালাইজেশন এর দিকে। এইবার ধরো বাই এনি কন্ট্রাডিক্টেটিভ অফ চান্স তুমি যদি আজকে ডিজিটাল মিডিয়াকে ধরো যদি তুমি না রাখো, বা ধরো তুমি যদি আজকে তোমার ডিজিটাল মিডিয়ার এরিয়াকে ধরো তুমি যদি প্রমিনেন্টলি ধরো যদি তুমি না রাখো, তাহলে পরে কিন্তু তার যে এরিয়া বা ধরো তার যে তোমার কনসেপশনালিটি, তুমি কিন্তু তাকে এখানে কিছুতেই পাবে না। এবার প্রত্যেকটা জায়গার ক্ষেত্রে অ্যাকাউন্টেবিলিটি আলাদা, প্রত্যেকটা জায়গার ক্ষেত্রে কনসেপশনস অফ অ্যাকাউন্টেবিলিটি আলাদা, এবং তার উপরে ডিপেন্ড করে এই অল ওভার কনসেপশনস অফ বিহেভিয়ার গুলো আমরা তাদেরকে এখানে মেনটেন করি। এবং তারপরে আমরা দেখছি এটা না অনেক বেশি কস্ট বেনিফিটও হচ্ছে। এটা অনেক বেশি ফাস্ট নিউজটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। এইটা একটা ডেটা ড্রিভেন এডিটোরিয়াল ডিসিশন আসছে। অত বেশি সময় লাগছে না। খুব তাড়াতাড়ি আমরা আমাদের ডিসিশনের দিকে পৌঁছাতে পারছি। কিন্তু এখানে মাল্টিটাস্ক করতে হচ্ছে। তোমাকে কোয়ালিটির থেকে স্পিডকে বেশি ভ্যালু দিতে হচ্ছে। এখানে লেবার রিলেশনস এবং জব লসের জায়গাটা বাড়ছে এবং প্ল্যাটফর্ম স্পেসিফিক কনটেন্টের যে চাহিদা মানুষের কাছে, সেই জিনিসটা বেড়ে যাচ্ছে। দেন আসে দ্য কর্পোরেটাইজেশনস অফ মাস মিডিয়া। ইটস আ ভেরি ইম্পর্টেন্ট কোর অফ দ্য সিস্টেম। কিন্তু এই কোর অফ দ্য সিস্টেমকে আমরা এইভাবে পড়বো না, আমরা একে পড়বো একটা অন্যরকম কনফিকটেটিভ মেজারমেন্ট, তার উপরে ডিপেন্ড